জুলাই অভ্যুত্থানের আন্দোলন যখন তুঙ্গে হঠাৎই মিরপুর ১০ নম্বর মেট্রো রেল স্টেশনে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। জানিয়ে চলে পাল্টাপাল্টি দোষারোপ। এক পর্যায়ে এ ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চালান তখনকার ডিবি প্রধান হারুন রশিদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গণ অভ্যুত্থানের সময় মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছিল। এই মেট্রো রেলে আগুন দেওয়ার বিষয়টি কিভাবে নাটক সাজিয়েছিলেন ডিবি হারুন, গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। জুলাই অভ্যুত্থানের আন্দোলন যখন তুঙ্গে হঠাৎই মিরপুর ১০ নম্বর মেট্রো রেল স্টেশনে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। জানিয়ে চলে পাল্টাপাল্টি দোষারোপ। এক পর্যায়ে এ ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চালান তখনকার ডিবি প্রধান হারুন রশিদ। এমনকি ছাত্রদলের ৪ নেতাকে আটক ও নির্যাতনের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার অপচেষ্টা চালায় ডিবি হারুনের টিম। কিন্তু তা সম্ভব হয়নি ওই ৪ নেতার দৃঢ় ভূমিকার কারণে। তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন। ডিবি প্রধান হারুনের নির্দেশে ডিবির একটি টিম ছাত্রদলের ৪ জনকে মিরপুর থেকে আটক করে। এছাড়া আন্দোলনে নাশকতার অভিযোগে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাকর্মীকেও আটক করে পুলিশ ও ডিবি। তার অনেককে আমরা গ্রেপ্তার করেছি, অনেকের নাম পেয়েছি, আপনারা জানেন। বলা হয় মেট্রো রেলে হামলার মাস্টারমাইন্ড হিসেবে ছাত্রদলের ওই ৪ জনকে গ্রেফতার করা হয়। ডিবি হারুন মিডিয়াকে বলেন, এ ঘটনায় জড়িত ১ নম্বর আসামি আবু হান্নান তালুকদার জানিয়েছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু ও সাইফুল আলম নীরবের নির্দেশে এবং শ্রাবণ ও গণেশ রায়ের মদদে হামলার পরিকল্পনা বাস্তবায়ন করেন তিনি। তার সাথে জড়িত ছিলেন ৪-৫ জনের একটি দল। তারা অন্য ছাত্রদের উস্কে দিয়ে মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে পরিকল্পিতভাবে হামলা চালায়। স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই ঘটনার সাথে আমরা ৪-৫ জনকে আমরা অলরেডি আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। যে ঘটনাটা ছিল পুরোটাই ডিবি হারুনের সাজানো নাটক, এমনটাই জানান ছাত্রদলের ৩ নেতা হান্নান, মিশুক, বিজয়। ডিবি অফিসে তাদের উপর অমানবিক নির্যাতন চালানোর কথাও তুলে ধরেন। আমাকে মিডিয়ার সামনে শো করার আগে ৪ দিন গুম করে রাখা হয়। আমি সহ বাকি ৪ জনকে আমাদের ৪ জনকেই তখন গুম করে রাখা হয়। আমাদের কাছ থেকে তারা এই ৪ দিনেই মানে রাত দিন সকাল বিকাল দুপুর টর্চার করে। তারা স্বীকারোক্তি আদায় করতে চায় যে এটার সাথে আমরা জড়িত, আমরা মেট্রো রেল ভাঙচুর করেছি, আমরা মেট্রো রেলে আগুন দিয়েছি, এটা আমরা স্বীকার করতে হবে। তারা বলে আমরা যতই না করি যে আমরা তো এগুলো করি না, তারা বলে তোরা এখানে গেছিস মানে এটা করছিস, তোরা এটা করস নাই কিন্তু আমরা জানি, কিন্তু তারপর তোরা স্বীকার করতে হবে। প্রতিবার আমাদেরকে টর্চার করতো আর ধরেন ভিডিও করাইতো একটা, যে ভিডিওতে স্বীকারোক্তি দেওয়ার জন্য বলতো যদি এইবারটা তোদের হয়ে যায় তাহলে এর পরের বার তোদের আর ডাকবো না। রাতে নিয়ে যেখানে রাখছে সেখান থেকে বের করার সময় আমাদেরকে হ্যান্ডকাপ লাগাইতো 2 হাতে পিছন দিক দিয়ে, তারপরে আপনার প্রথম গামছা দিয়ে চোখ বাঁধার পর তারপরে আপনার এটার উপরে এই যে ফাঁসি দেওয়ার সময় যে একটা কালো টুপির মতো লাগায় এটা লাগাইতো, লাগিয়ে তারপরে পিছনে ঠেলে নিয়ে যাইতো আর কি, যে ছল আপনি কোন দিকে যাইতেছেন বা কোথায় নিয়ে যাইতেছে দেখার কোনো সুযোগ নাই। ডিসির সামনে নেওয়ার পরে ডিসি শহীদুল তার নাম, আমাকে চোখ বেঁধে নিয়ে মানে অ্যাজ ইউজুয়াল সবাইকে যেভাবে নেই আমাকে সেভাবে নিছে, চোখ বেঁধে হাত হ্যান্ডকাপ লাগিয়ে। সে প্রথম প্রশ্নই করছে যে মেট্রো রেল যে ভাঙছস টাকা কই পাইছিস, তারেক রহমানের সাথে তোর যোগাযোগ কীভাবে, সে তোকে কত টাকা দিয়েছে, এখন বন্ধ, ইন্টারনেট বন্ধ, তার সাথে তোর যোগাযোগ কীভাবে করস, সাইবার সাউথ জোন, সে এগুলো জিজ্ঞেস করতো। আমি তো এগুলোর উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিলাম না, বা উত্তর আমাদের কাছে নাইও, কারণ ওনার সাথে তো আমি বলতাম যে ভাইয়ের সাথে আমার যোগাযোগ নাই। তখন বলতো যে বলতেছিস ভাইয়া আবার যোগাযোগ নাই, এভাবে বলতো। আর মানে হাঁটুর মধ্যে মানে সে হিটেই করতো একমাত্র হাঁটুতে, মানে সে একজন এক দিক থেকে হিট করতে থাকতো আর বলতে থাকতো যে এত বড় বড় পদ পাস, আবার বলোস যে নাই যোগাযোগ নাই, তোরা নেতা বানাইকে। হিট করতে করতে হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। তখন বের করে নিয়ে আসে, আনার পরে পরবর্তীতে মিশুককে নিয়ে যায়, তারপরে বিজয়কে, তারপরে রুবেল ছিল আমাদের সাথে, ওদেরকে নিয়ে যায়। টানা বলে যে এবার নিয়ে ভিডিও করা, যদি ঠিকঠাক বলে তাহলে কালকে আর ডাকবো না। এরপর দিন মানে যে ভিডিও আমাদেরকে করায় এক ওসিকে দায়িত্ব দেয়। ওসি বলে যে ভাই আপনারা কেন তোমার কেতেছেন, আপনারা করেন না এটা আমরা জানি, কিন্তু আপনারা স্বীকার করে ফেলেন, স্বীকার করলে কিচ্ছু হইবে না।
আমরা বলি না, আমরা যা করি নাই আমরা কেন স্বীকার করব? আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা টুকার মতো কাজ করি নাই। 5 তারিখ তো হাসিনার পতন হয়, হওয়ার পরে 6 তারিখ দিবাগত রাতে প্রায় 1:30টার সময় আমরা বের হই। রাষ্ট্রপতি নির্বাহী আদেশে আমরা মুক্তি পাই, ওইখানেই তখন মূলত মামলা ওইখানেই শেষ হয়ে যাওয়া। ছাত্রদল নেতা মিশুক বাংলা ভিশনকে বলেন, নির্মম নির্যাতনের কথা কখনো ভুলতে পারবেন না। আসলে মিরপুর মেট্রো রেল মামলার মতো এমন ভয়াবহ মামলায় আমাদের যখন গ্রেফতার দেখানো হয়, যখন আমাদের গ্রেফতার করে নিয়ে যায়, তখনই আমরা মোটামুটি বুঝে গেছি যে হয়তোবা আমাদের দীর্ঘ সময়ের জন্য হয় জেল জীবন শুরু হচ্ছে, আর না হয় বড় কোনো ধরনের অঘটন আমাদের সাথে ঘটনা হতে যাচ্ছে। তো যেদিন আমাদের ইয়েতে নিয়ে যায়, ডিবি কার্যালয়ে নিয়ে যায়, ওখানে দাঁড় করায় আমাদের 4 জনকে, হান্নান ভাই, আমি, বিজয় এবং রুবেল ভাই। 1 থেকে 1.5 মিনিটের মাথায় দেখি যে যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, তারপর ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক আছেন, সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, এবং দক্ষিণের রফিকুল আলম মজনু ভাই। তাদেরকে একে একে নিয়ে আসা হয়। তাদের প্রত্যেককে ইলেকট্রিক শক দিয়ে তাদের আমাদের সামনে যখন আনা হয়, 2-3 জন তাদেরকে বহন করে নিয়ে আসে। তখন আসলে আমরা বুঝে গেছি যে হয়তোবা তাদের যখন এই অবস্থা, আমাদের অবস্থা কতটুকু ভয়াবহ হতে পারে। মোটামুটি নিজেও মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে, এবং আমাদের যারা পরিবার আছে তারা তো আমাদের আশা এবং সব কিছুই তারা ছেড়ে দিছে। প্রথম দিনই আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটা ওই মিরপুর বিভাগের যে এডিসি সাইফুল ইসলাম আজাদ, তার রুমে গিয়ে, তো ওখানে আমাদের একটা ভিডিও তে স্বীকারোক্তি দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। চাপ দেওয়ার এগুলো তো আমরা যখন স্বীকারোক্তি দেব না বলে আমরা বারবার বলি, তখন যে ওই দিন থেকেই আমাদের যেহেতু 25 তারিখ অ্যারেস্ট করে নেওয়া যাওয়ার পরে 28 তারিখ আমাদের মিডিয়া ট্রায়াল দেয়। এই মাঝখানে যে 4 দিনে আমাদের প্রত্যেকের বারবার ভিডিও তে স্বীকারোক্তির জন্য চাপ দিয়ে আমাদের প্রত্যেককেই নির্যাতন করা হয়েছে। পরে জিজ্ঞেস করলাম যে ভাই, এগুলো কি আমাদের এটা কি আপনারা তো জানেন, এগুলো আমরা কোনোভাবে জড়িত ছিলাম না। তার একটা কথাই বলেছে যে এটা চিফ স্যারের হুকুম। তাদের চিফ স্যার যে ডিবি হারুন। কাউকে আসলে দোষারোপ করে, কাউকে ট্যাগ দিয়ে, কারো উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে, এটা আসলে রাজনীতি না, এটা এক কথায় নোংরামি। ডিবির হাতে আটকের খবর পরিবারকে জানানোর জন্য বারবার অনুরোধ করেছিলেন বিজয়, কিন্তু দায়িত্বরত ডিবি কর্মকর্তারা সে সুযোগও দেয়নি তাদেরকে। এমনটাই জানান নির্যাতনের শিকার বজলুর রহমান বিজয়। তখনকার ডিবিতে তো আমাদের 4 দিন গুম করে রাখা হয়েছিল, পরে 7 দিনের রিমান্ড ছিল। এটা একদিন আগেই আমাদেরকে কেরানীগঞ্জ পাঠিয়ে দিয়েছিল। তো ডিবিতে থাকাকালীন শুধু আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমাদেরকে উদ্ধার করো, কারণ এই জায়গা থেকে তুমি ছাড়া আমাদেরকে রক্ষা করার মতো কেউ নাই। কারণ ডিবির প্রতিটা সেকেন্ড আমাদের আতঙ্কের মধ্যে কাটতো। সকাল নাই, বিকেল নাই, আপনার মধ্যরাতেও আমাদেরকে ডেকে নিয়ে যেয়ে টর্চার করতো। তারা নিজেরাও বলাবলি করতো যে স্যার, তখন শুনতে পারতাম যে হয়তো বা একটা গ্রুপ তখন কথাবার্তা বলতেছে যে স্যার, এরা তো যখন স্বীকারোক্তি দিচ্ছে না, তো এদেরকে মেরে যাত্রাবাড়ি বা আপনার তোরাগের ওইদিকে ফেলে দিয়ে আসি, কেউ তো এই আন্দোলনে খোঁজখবর রাখতে পারবে না। আবার এদেরকে কেনই বা ছাত্রদল করতে আসতে বলছে, এরকম কথাবার্তা বলে একটা আতঙ্কিত পরিবেশ সবসময় তৈরি করতো। আর যখন আমরা রুমের মধ্যে থাকতাম, তখন সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে আরও যারা বিভিন্ন পর্যায়ের ছিল, অনেক নিরীহ মানুষজনকে তো এই আন্দোলনে গ্রেপ্তার করা হয়েছে। তাদের যে আর্তনাদ, একটা বিভীষিকাময় একটা পরিস্থিতি ছিল তখনকার ডিবি। রুবেল ভাইয়ের আব্বা তখন হার্ট অ্যাটাক করছে। তা আপনারা শুধু জাস্ট একটু জানিয়ে দেন। পরে তারা হাসাহাসি করে বলতেছিল যে আপনারা রাজনীতি করেন, বা আমার 2-1 বার স্ট্রোক করবে, তো না হলে বড় নেতা হতে পারবেন কিভাবে। পারিবারিক যে চিন্তা যে আমাদেরকে পাওয়া যাচ্ছে না, এই আন্দোলনে আমাদেরকে মেরে ফেললো, কোন অবস্থায় রাখলো, এটা তো আমাদের পরিবার জানে না। তারপরে আমি জেল থেকে বের হওয়ার পরে শুনলাম যে আমার বাবা মায়ের যে আর্তনাদ। আর সামাজিকভাবে তখনকার, আমি যেহেতু একজন গ্রামের ছেলে, আপনি নিশ্চয়ই বুঝবেন যে কিছু মানুষ বলার চেষ্টা করছে যে ফাঁসি দিয়ে দিবে, মেরে ফেলবে। কারণ দেখা গেছে যে বাস্তবতা তো এরকমই ছিল যে হাসিনার যদি পতন না হতো, তাহলে এই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের যে মামলা, এই মামলায় আমাদের হয়তোবা বড় ধরনের ক্ষতি হয়ে যেত। পুলিশের এমন ভূমিকা আর কখনোই দেখতে চান না এই ছাত্রনেতারা। দর্শক শ্রোতা, মেট্রো রেলে আগুন, বিটিভি ভবনে আগুন, ইন্টারনেট বন্ধ, এগুলো আসলে হাসিনা ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য কতকগুলো সোর্স, কতকগুলো কৌশল অবলম্বন, কতকগুলো নাটক সাজিয়েছিল। কিন্তু কোনো নাটকেই, কোনো কৌশলেই সফল হয়নি হাসিনার জন্য। অবশেষে হাসিনাকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। ডিবি হারুন কতটা যে
নষ্ট কোয়ালিটির মানুষ ছিলেন, এটা আমরা কিন্তু সবাই জানি। পরিমণির সাথে এর আগেও ভিডিও আপনারা দেখেছেন, 3 ইঞ্চির ভিডিও। এ বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্স আপনার, অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।